ওকে, তো আমি যে বাসার কথা বলছিলাম ধানমন্ডি 32 নম্বরে, তো দ্যাট হাউস বেসিক্যালি একটা দোতলা একটা বাসা ছিল, উপরতলায় বাড়িওয়ালা থাকতো, নিচতলা আমরা থাকতাম। এটা পুরানো দিনের একটা বাসা, এটা বিশাল সাইজের 12 কাঠার উপরে 4-5টা রুমের একটা বাসা, বাগান টাগান দিয়ে। তো একদিন যেটা হলো যে মানে আমরা জানতাম যে বাসায় আসলে অনেক কিছু হচ্ছে পুরানো বাসা দেখে, তো আমরা কোনো একটা পাত্তা দিতাম না। তো একদিন আমরা বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিই এবং আমাদের বাসা রাত্রেবেলা নিচে দাওয়াতে আসে, ফুল ফ্যামিলি আসে। তো আমাদের বাসাটা ছিল নিচতলায়, মাঝখানে একটা বিশাল বড় হল রুম, এবং হল রুমের চারদিকে 5টা বেডরুম, একটা হোটেলের মতো করে। এবং লাস্টে যে রুমটা, ওটা আসলে বেশি করে যাওয়া হতো না, এটা অন্ধকার, বাসার শেষের দিকে দেয়ালের সাথে ছিল, তো বন্ধ থাকতো। তো খাওয়া দাওয়ার পরে আমার মা বললেন যে বাড়িওয়ালার ছেলেকে, ছোট ছেলেকে মিষ্টি দিয়ে আসো। আমি ওনাকে খুঁজে পাচ্ছি না, ডাকতেছি। তো হঠাৎ করে শুনলাম ওই রুম থেকে উনি আমাকে বলতেছেন যে আমি এখানে। তো আমি একটু সারপ্রাইজ হলাম যে অন্ধকারের মধ্যে উনি কি করছেন এখানে। তো এই বাসায় বা কেন? হ্যাঁ, এই বাসায় বা কেন, হয়তো সিগারেট টিকেট খেতে হয়তো গেছে, হয়তো চাচ্ছে মুরব্বীদের সামনে সিগারেট খেতে। তা আমি রুমে ঢুকছি, ঢুকে দেখি উনি বসে আছে এবং বাইরে থেকে যে লাইট পড়তেছে, আই কুড সি হিজ ফেস প্রপারলি। ওকে, তা আমি ওনাকে বললাম যে আপনি এখানে বসে আছেন কেন, আপনাকে সবাই খুঁজতেছে ভিতরে, আম্মা মিষ্টি পাঠাইছে আপনার জন্য। আচ্ছা, তুমি আমাদের তাকাইলো বললো যে তুই টেবিলে রেখে দাও। আচ্ছা, আমার সামনে টেবিলে রেখে আমি রুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার সময় বললাম যে আপনি এদিকে চলে আসেন তাড়াতাড়ি। তো বলে আমি হল রুমে গেছি, এন্ড হল রুমে গিয়ে আই ওয়াজ শকড বিকজ আই স হিম, আমার বাবার সাথে দাঁড়ায় উনি সামনাসামনি কথা বলতেছে। আপনি ওই রুমে আবার তাকে দেখে এসেছেন? দেখেছি, তার সঙ্গে মিষ্টি রেখে আসছি আমি। এবার আমি তাকে বললাম যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসলেন? উনি বললো তুমি কি বলতেছো? আপনি ওই রুমে মাত্র কথা বলে আসলাম, মিষ্টি দিয়ে আসলাম, আপনি এখানে চলে আসলেন আবার কিভাবে? আমি তো এখানে তোমার আব্বার সাথে কথা বলতেছি। আমি ওদেরকে কিছু বললাম না, আমি রুমে আবার ব্যাক করলাম, লাইট জ্বালাইলাম, লাইট জ্বালা দেখলাম রুমে কেউ নাই, চেয়ারটা ব্যাকা করা, মানে কেউ বসে উঠে চলে গেছে এবং মিষ্টি বাড়িটা খালি। তো আমার মনে হয় যে ইটস ডুপ্লিকেসি ডু অস্কার। অলরাইট, এটার আরেকটা স্টোরি আছে, মানে এটা ধামইতে আমার চিরঙে হয়েছিল। এই স্টোরিটা শোনা আমার মায়ের কাছ থেকে। ওকে, শুনি। এখন জিনিসটা হচ্ছে আফটার আমি আমার জন্ম চিরঙে, সো আমার জন্ম হওয়ার পরেই আমি কয়েক বছর ছিলাম একটা জায়গার নাম দেব পাহাড়। আচ্ছা, এন্ড ওই জায়গাটা জানাই সবার মধ্যে যে একটু ডিফারেন্ট, ওকে, যেভাবে বলে মানুষ। সো আমার বয়স তখন 2-3 বছর হবে। সো আমার মা আমাকে ঘুম পাড়িয়ে আসছে, আর আমি ওয়াজ নোটোরিয়াস ফর দুষ্টামি, সো ঘুমাতাম না খুব। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসে মানে একটা লম্বা করিডোর এসে, ঠিক আছে, ওয়ালের সাথে লাগিয়ে একটা আয়রনিং টেবিল ছিল, ওখানে বসে ইস্ত্রি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো কিছুক্ষণ পরে এসে দেখে যে সে, আমি ঠিক তার শাড়ি টেনে তার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। তাকিয়ে আছে তোমাকে, তখন একটু যেতে যে তোমাকে এইমাত্র আমি ঘুম পাড়ে আসছি কিছুক্ষণ আগে, মানে তুমি কি এখনো কি ঘুমাবো না? তুমি ইউনো এক্ষুনি তোমাকে আমি ঘুম পাড়াচ্ছি, এবার যে দুষ্টামি করবো না। জাস্ট সুইচ অফ করলো, নিচে তাকালো, দেখে আমি নাই। সো দৌড় দিয়ে আবার কোয়াইট লং করিডোর দৌড় হয়েছে, দেখে যে অন্য রুমে আমি ঘুমাচ্ছি ওখানে, যে বেড়ে রেখে এসেছিল। সো এটা একদম চোখের সামনে ঘটেছে, সামনে। আর এই জিনিসটা হচ্ছে যে আমার ছোটকাল থেকে আমার অনেক বাসায় থেকেছি আমি চিটাগাঙে, বাট ওই বাসায় অনলি বাসা যেখানে আমি প্রত্যেকটা জিনিস আমার মনে আছে। কারণ আই ডোন্ট নো ফর হোয়াট রিজন, যে এত কম বয়সে মনে থাকার কথা না, কিন্তু আপনার মনে আছে। হ্যাঁ, যেমন সবচেয়ে হন্টেড প্লেস ছিল ইন দ্যাট হাউস ওয়াজ দ্য কিচেন। ওকে, যে ওইখানে কেউ এসে, আপনি দাদাই আছেন, কেউ এসে ঠিক আপনার শোল্ডারে হাত রাখবে, হাত রাখার পরে সুয়েসি টার্ন অন, কেউ নেই। আর এইভাবে ডিস্টার্ব করতে একবার না, দুবার না, তিনবার না, চারবার না। এই জিনিসটা মানে আমার কাছে হয়, এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যে আমি কোনো কিছু দেখছি না, কিন্তু না মানে মাঝে মাঝে যখন ফিলিংটা হয় না যে কেউ পিছনে দাঁড়িয়ে আছে বা এই মুহূর্তে কোথায় হাত রাখবে, এর চাইতে ভয়ঙ্কর কোনো কিছু। হ্যাঁ, কিন্তু হাত রাখবে না, এটা রাখতো। আচ্ছা, এবং সেটা আপনি বুঝতে পারতেন, টাচ করতে। তখন এত খারাপ পজিশন চলে গিয়েছিল যে আমার মা পুরো একদম কিচেন উঠায় নিয়ে ড্রয়িং রুমে চলে আসছিল। সো এইটা আবার ঢাকায় হয়েছে। আমার একটা ফ্রেন্ড এসছে আমার বিয়ে বাসায়, আমার লাস্ট বাসায় ছিলাম যখন। সো আমার আব্বাকে হেল্প করছে কুকিং, আমার ফাদার ইজ এ ভেরি গুড কুক। সো আমার আব্বা এদিকে ডিশ হচ্ছে, আমার ফ্রেন্ডকে বলে যে তুমি একটু নেড়ে দাও। There is a distance from the sink, ঠিক অপোজিট দিকে সিঙ্ক আর এদিকে হচ্ছে চুলা। সো হঠাৎ যিনি কেজে উপরে হাত রাখলো এইভাবে করে, ঘুরে তাকিয়ে দেখে যে কেউ নাই। আমার বাবা পিছনে অনেক দূরে। তোমার এটা অনেকের সাথে ঘটছে, ঘটেছিল, হয়েছে। সে দৌড়ায় আমার রুমে আসলো যে ইউনো তোমার বাসায় কিছু আছে? হ্যাঁ।
ওকে, বুঝতে পারছি। আমরা একটা আপনি এখন আবার অন্য কোথাও নাই তো? আমি অন্য কোথায় আছি এখন। প্রবলেম হচ্ছে যে মানে এই এক্সপিরিয়েন্স গুলো আমি মানে অনেক থ্রুআউট মাই লাইফ আমি দেখে এসেছি, কিন্তু এক পয়েন্টে যে যেমন বললাম ফার্স্ট এপিসোডে যে আমার বিশ্বাস এসছে আমার 14-15 বছর বয়সে যখন আমি প্রথম দেখলাম হাত পাখাগুলো। আমি বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস আমি সাকিব ভাই আপনাকে বলেছিলাম যে একটা অদ্ভুত মানুষের খবর দিব। এটা আমার কিন্তু ওই সাগর ভাইয়ের কাছ থেকে শোনা, যে অদ্ভুত একটা মানুষ, বাগেরহাটের একজন অদ্ভুত মানুষ আছে। আমরা সাকিব ভাইয়ের গল্পটা একটা গল্প আমরা যাবো, আমরা মনে হয় আর বেশিক্ষণ চালাতে পারবো না, শেষ করবো সাকিব ভাইকে দিয়ে। হ্যাঁ, সেই সময় প্রায় হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এটা শুনে নেই যে আমরা কিছু জিনিস শুনে সাকিব ভাইয়ের আমরা লাস্টে রাখছি একদম। আচ্ছা ঠিক আছে। বাগেরহাটের মানে হচ্ছে গিয়ে আমার মানে মেজো খালা, সে এটা ঘটনা আমি দুটা ঘটনা বলবো। একটা ঘটনা হচ্ছে খালা ঘটনাটা হচ্ছে গিয়ে 40 বছর আগের ঘটনা। মানে এটা একটা যে পজেস কাহিনী আর কি, যে একদম মানুষ ধরে যে সে একদম ওই পেশেন্ট হোক যা হোক, সে প্রথম যখন এই আক্রান্ত হয় স্পিরিট দ্বারা তখন সে ক্লাস 3-তে পড়ে। এবং তাকে আমার মার দিককারই একজন রিলেটিভ, সে আবার এসব টুকটাক ব্ল্যাক ম্যাজিক এগুলি করতো, স্পিরিচুয়াল সমস্ত ব্যাপার স্যাপার সে করতো। সে আমার খালাকে একটা সার্কেল করে, সার্কেলের ভেতর বসা, খালার কপালে কি একটা হয়তো পেন্টাগ্রাম বা কিছু একটা, আমি জানি না, কিছু একটা আঁকার পর থেকে খালা খুব মানে কি অন্য ভয়েস, টোটালি অন্য ভয়েস, অন্যভাবে কথা বলতে শুরু করে এবং বলতে শুরু করে। তার নাম রাজ্জাক। এবং সে আশ্চর্য ব্যাপার হচ্ছে সে তখন আমার বাবা ঢাকায় থাকতো, সে কি করতেছে এগুলি বলে দিতে পারতো ওখান থেকে। এইটা হচ্ছে প্রথম দিকে। তারপরে না ওই স্পিরিট আর যায় না। এটা হতে হতে আমার আম্মা, আমার ফুপু টুপু যারা সবাই ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে। কিন্তু একদিন ভোরবেলায় হঠাৎ করে আমার আম্মা এবং আমার নানি দুজনেই খুবই সারপ্রাইজ। কারণ কি না, তার আগের দিন রাতে হচ্ছে কি সবাই একসাথে বসে মানে ঘরের মধ্যে গল্প টল্প করছে। হঠাৎ করে আমার খালা যে না এই সর করে আমার আম্মার পিছনে গিয়ে লুকাছে, আসতেছে আসতেছে। এবং ঘরের ভিতরে তখন সেদিন ছিল আমার সেজো চাচা ছিল, আমার বাবাও ছিল, তারপরে আম্মা ছিল, আর অনেকে ছিল। তারা দুইটা অস্তিত্ব দাপাদাপি টের পাচ্ছে ঘরের মধ্যে। এবং তাদেরকে আমি যত বলি যে এগুলি ভুয়া, তারা কোনোভাবে যে না আমরা যে জিনিস এক্সপিরিয়েন্স করছি এটা কেউ বললে বিশ্বাস করতে পারবে না। তারা লুটোপুটি একটা আওয়াজ টের পাচ্ছে এবং ফিল করতে পারতেছে। তারপরে করতে করতে খালা এরপরে জ্ঞান হারালো আর কি। জ্ঞান হারালো, মাথাটাতে পানি দিলে সকালবেলা আমার আম্মা চিৎকার শুনে বাড়ির সবারই করছে। কারণ কি সকালবেলা আম্মা দেখছে গ্রামে যেটা করে, মাছ, শিং মাছ টিং মাছ রাখে একটা জারের মধ্যে কয়েকদিনের জন্য। খালাটার ভিতরে হাত দিয়ে কাঁচা শিং মাছ একদম কচর 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 মানে সবাই দেখেছে আর কি। আম্মা দেখে চিৎকার করার সাথে সাথে আজকে শেষ মাছ, কাঁচা মাছ। এবং সে যেটা করছে তারপরে যেমন খাওয়ার পরে যেমন মানে ভূতেদেরও মনে হয় সফট ড্রিঙ্কস এর দরকার পড়ে, সে একদম কেরোসিন রাখা থাকে যেটা, ওইটা মাছটা খাওয়ার পরে কেরোসিনটা ডক 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 করে কেরোসিন রেখে দিচ্ছে এবং তার কিছুই হয় না। এবং কেরোসিন খেয়ে সে লাইভ। এবং তারপর থেকে সে আগের দিন বলতো যে আমার নাম হচ্ছে রাজ্জাক, এবং তারপর থেকে সে বলা হচ্ছে আমার নাম হচ্ছে অনন্ত রাজ্জাক খান। চলে গেছে। আচ্ছা, এ হচ্ছে খালা। এবং খালা আমরা জন্মের পরে খালার এখনো সেই ধরনের জিনিসপত্র আসে। খালা আমাদের বাসা আসলে প্রায় এই ধরনের কথাবার্তা বলে। এবং মেন্টাল হোক যে কারণ হোক, সে যখন তার চোখ মুখ লাল হয়ে যায়, এখন আর আগের মতো আবল এইসব বলে না, কিন্তু তার চোখ মুখ যখন লাল হয়ে যায় তখন আমাদেরও একটু হাত পা ভারী হয়ে যায়। মানে আবার কি হয়, আবার নতুন করে কি হয়। 40 বছর আগের ঘটনা। আর রাস আমি বলতেছি বছর 2 আগের ঘটনা, সেটা হচ্ছে আমার শ্যালিকা। এটা মডার্ন, অনেক মডার্ন, সব দিক থেকে মডার্ন ঘটনা। কারণ এটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন আগে আমি আর আমার ওয়াইফ গেছি ওর বাসায়, মানে আমার ওয়াইফের কাজিন। সে ভোরবেলায় 9টার দিকে গেছি, তখন সে ঘুম থেকে ওঠে না। আমরা ডাকতেছি উঠো। ওঠার পরে সে আর মানে কি কোনো সাউন্ড করতে পারতেছে না, চোখ মুখ এমন হয়ে গেছে, শুধু ইশারায় বোঝাচ্ছে যে আমার মুখ থেকে মুখ দিয়ে কিছু একটা ঢুকছে ভিতরে। আমি তো কলাবাগান বাসায় তাড়াতাড়ি করে চেয়ারে বসা নামায় টামায় সমরিতা নিয়ে গেছি। সমরিতা ডাক্তার বললো যে ঠিক হয়ে যাবে, এই বয়সে মেয়েদের এরকম হয়। ঘুমের ওষুধ দিল। কথা কিন্তু সে তখনও কথা বলতে পারে না। তো আমরা সন্ধ্যার দিকে আবার বাসা নিয়ে আসছি, তো কথা বলতে পারে না। রাত্রেবেলা আমার ওয়াইফ বলতেছে, আর আমার ওর ছোট বোন
দুইজন ওর সাথে আছে, ওর বাবা মা তখন ঢাকার বাইরে ছিল, বলেছে যে কেমনে জানি হাসতেছে, ভয় করতেছে আর কি। তারপরে আমি গিয়ে তারপরে বলতেছি যে তখন নর্মাল, মানে উদ্ভট কিছু করতে পারতেছে না, যাচ্ছে কথা বলতে পারতেছে না মুখ থেকে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম যে তাহলে আমার SMS এ জানাও যে তোমার এক্সপিরিয়েন্সে কি লাগতেছে, কেমন লাগতেছে। কাকতালীয় ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি SMS এ সে লিখতেছে, আমার কথা মানে ধরতে পারতেছে আমরা কি বলতেছে, সেটা শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না কোনো কথা না। কিন্তু সেই তার ঘন্টাখানেক আগে যেভাবে হাসছে সর্ট অফ মেল ভয়েসে, আচ্ছা, মানে সেটা শুনে আমার ওয়াইফ তারা মানে বেশ ঘাবড়ায় গেলে তারপরে হয়ে গেছে। তো SMS এ যখন আমাকে লিখতেছে তুড়ি করে লিখতেছে, আমার হাতও কাঁপতেছে, কিন্তু SMS এ না অপশনটা হয়ে গেছে কি নাম্বারের অপশনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, পিছনে আমার ওই মৌ যে ওর ছোট বোন, আমার ওয়াইফ, আমি তিনজন খাটে এভাবে আমরা পিছনে দেখতেছি যে কি লেখে। ওই ওয়ান নাম্বারের অপশনে চলে গেছে, মানে ABC বদলে নাম্বার। এখন ও বারবার M চাপ দেয়, বারবার না 666। এখন আমার ও ছোট বোন যে ও আর 666 এর মানে বুঝে না, আমি তো এই দিক দিয়ে আমার আছে খাইছে, এখন 666 এখানে আসলো কি। যাই হোক, তারপরে সে মানে কি 2 দিন পরে সে মোটামুটি নর্মাল হয়েছে। সে যেটা বলছে যে সে একটা স্বপ্ন দেখছে, যেটা হচ্ছে একটা কালো কিছু তার মুখ দিয়ে ভিতরে ঢুকে গেছিল। অলরাইট, কালো কিছু কি সেটা সে বলতে পারে, মানে সে ফিগার আউট করতে পারে না, কিন্তু সে জাস্ট বলছে যে কালো ফিল করতে পারে, কালো একটা কিছু তার মুখ, কালো একটা কিছু তার মুখ দিয়ে ঢুকছিল আর কি। শেপ টেপ কোন ডিস্টার্ব করতে পারেনি না, সেটা সে বলতে পারে না। কিন্তু আমি এখন অপেক্ষা আছি যে ভালো হলো নিশ্চয়ই আবার একদিন ধরবে। হ্যাঁ সেটাই, মানে কিন্তু ব্যাপারটা আসলে সে প্রায় আমাদের এই যে মানে জাহাঙ্গীরনগর থেকে মানে কয়েক বছর আগে। এখন কি সুস্থ উনি? এখন সুস্থ। আচ্ছা, আপনি আপনার ওই বাগেরহাটের একটা গল্প আমাদেরকে বলেছিলেন যে একজন ভদ্রলোক আছেন যিনি জাল খেল্লা পড়ে, যিনি আমার খালাকে প্রথম মানে কি স্পিরিট তার ভিতরে ডেকে নিয়ে আসে। তার নাম হচ্ছে মোজাম্মেল বা মোজাম, আমরা যতটুকু জানি সে নেভিতে কাজ করতো, কিন্তু সে চুল বড় রাখতো। তারপর তাকে চাকরি থেকে বাদ দিবে বলছিল, কিন্তু সে একবার ট্রিপে একটা গিয়ে সুন্দরবনে গিয়ে তার মানে সুপিরিয়রদের সে কিছু একটা দেখায়, এরপর থেকে তাকে মানে নেভিতে চুল রাখতে অ্যালাউ করছে, তার এই হাঁটু পর্যন্ত চুল। আচ্ছা, মানে আমি এবার তাকে ঢাকায় নিয়ে আসবো, আসলে অবশ্যই আমি আপনাদেরকে ইনভাইট করবো। এবং সে খালার আর একটা বড় ব্যাপার কি, খালা 3-তে থাকতে প্রথম এই পজিটিভ ঘটনা ঘটে, এবং 3-তে থাকতে সে যখন প্রথমবারের মতো খালাকে স্পিরিট থেকে সরায়, তখন একটা কালচারালি যেটা আছে ওরকম একটা ঘটনা, একটা কিছু করতে বলে। আমার খালা 9 লিটার পানি ধরে এমন একটা পিতলের কলস দাঁত দিয়ে কামড়ায়, মানে পুকুরের এপার থেকে ধরে ওই পাড়ে হেঁটে গিয়ে মানে সেন্সলেস হয়ে যায়। কিন্তু এইটার ব্যাখ্যা আসলে বাকি সবকিছু আমি মানে কি হ্যালুসিনেশন বা মেন্টালি, কিন্তু কি একটা 3-তে পড়ে একটা বাচ্চা হাইয়েস্ট কত 9-10 বছর ওভার, সে 9 লিটার একটা জিনিস দাঁত দিয়ে কামড়া ধরে উঁচু কথা, মানে কি এত ফিজিক্যাল এনার্জি চলে আসবে এটা মানে। এবং এটা হচ্ছে কি আমার মার দিক মানে আমার কাছে আমার প্রায় 50 জন লোক মানে এখনো আমি চিনি তারা এটা এক্স্যাক্টলি। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ঘটনা যে মানে কিছু মানে এতগুলো মানুষ একসঙ্গে দেখেছে, সুতরাং এটা ভুল হতে পারে, একজন হতে পারে, ভুল হতে পারে। আমার সেজন্য যে সেও এক্সপেরিয়েন্স, সে একজন সায়েন্টিস্ট, কিন্তু সে এগুলো একদমই উড়া দেয়। সে এইসব ব্যাপারে কোশ্চেন করলে একটু চুপ থাকে, কারণ কি এইসব ব্যাপার সে চোখের সামনে দেখেছে। বলে যে মেন্টালি এরকম হলে অনেকের এই ধরনের এনার্জি চলে আসতে পারে, কিন্তু কি এটা অ্যাবসার্ড। এবং সে যেই গাছে কোনো ঢাল নাই, 20 ফিট হবে পরে গিয়ে ঢাল, সেই ডালে গিয়ে বসে থাকতো। সে প্রথমবার যখন আমার খালা মানে কি সেন্সলেস হওয়ার পরে স্কুল থেকে নিয়ে আসে, সেই স্কুলের হেডমাস্টারকে টোটালি মেল ভয়েসে বলছে, মুজিব সাহেব আমাকে একটা সিগারেট দেন তো। একটা মেয়ে এই কথা বলছে, মানে কিন্তু গলার স্বরটা যে, আচ্ছা আপনি কি কোনদিন শুনেছেন এরকম যে গলার স্বর চেঞ্জ হয়ে গেছে বা এরকম? খালার বিয়ের পরে, আচ্ছা খালার অনেকগুলি ঘটনা আছে ছোট ছোট, আমি কয়েকটা বলি। সেটা হচ্ছে যে খালাকে পরে অন্য একজন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বলতেছে বারবার, আসলে ফকির টকির টাইপেরই হবে, তার বাড়িতে আম্মা একদিন নিয়ে যায়। আম্মা তখন ইয়াং, নিয়ে গেছে খালা এবং আম্মা ওই বাড়িতে পাড়া দেওয়ার মাত্র, খালা পাড়া দেওয়ার মাত্র টোটাল একটা গাছে ঝড় হচ্ছে, আর সব গাছ ঠান্ডা, একটা গাছ একদম নুয়ে পড়ছে, টোটালি ঝড়। এবং ফকির দৌড়ায় ঘরে গিয়ে ওর বউটো নিয়ে দরজা আটকা দিছে, এবং আমার খালা খুব অকথ্য ভাষায় গালাগালি করে বিশাল বড় একটা বাস উঁচু করছে, ওইখানে গ্রামে থাকে যে, ওইটা নিয়ে চালের উপরে সুমা মানে একটার পর একটা বাড়ি দিচ্ছে, আর বলছে তুই
একটা বাচ্চা ছেলের কথা বলতেছে, এতিম বাচ্চা, যে ওর হক নষ্ট করছিস। এইটা হচ্ছে বিষয়। তা আমি আসলে খালাকে যখন দেখছি, আমরা টোটালি এগুলি আমার জন্মের আগের কাহিনী। খালার বিয়ে হওয়ার পরে এ ধরনের, খালার যেদিন বিয়ে হয়েছে সেদিনও আমার নানা বাড়ির চারদিকে ঝড় হয়েছে। এটা মানে পুরো গ্রামবাসীর এক্সপিরিয়েন্স। এবং তারপরে আমরা আসলে দেখি না, আমি তারপরে যতটুকু দেখছি যে খালা প্রায় যখন বলে কেমন কেমন করতেছে, তখন খালার চোখ লাল হয়ে যায় এবং তার হাসিটা একটু মানে কি অন্য টাইপের। ম্যাক্সিমাম দাঁত, সাধারণত হাসলে মানুষের সব দাঁত দেখা যায় না, তার শব্দ দেখা যায়। এবং আমরা যেহেতু তার আগের হিস্ট্রি জানি, তখন ব্যাপারটা ভয়ঙ্কর হয়। এবং খালার সূত্র থেকেই, মার দিকের এই সূত্র থেকে আমরা মানে কি আমরা বিশ্বাস করে যে আমার ভিতরে যেহেতু আমার এই ধরনের স্বপ্ন হইতো, এই হতো শুরুতে আপনি যেটা বলছিলেন, যেটা ফ্যামিলি থেকে হয়তো পাওয়া, এবং আমার একজন বৃদ্ধ না সম্পর্কে নানা আছে, তাকে দিয়ে খুবই উইয়ার্ড একটা কাজ করেছে। আমাদের বাসার চারদিকে সে আজান দিছে এবং বাসার চারদিকে আমার 4 ফ্রেন্ড, ভাইয়ার 2 ফ্রেন্ড, আমার 2 ফ্রেন্ড, এত বড় বড় গজাল চিনেন হয়তো সবাই, এগুলি আজান শেষ হওয়ার সাথে সাথে বাসার চারদিকে গেঁথে দিছে যাতে কোনো স্পিরিট না করতে পারে। কিন্তু আমার কিছুদিন হয়তো মেন্টালি এটার জন্য আমি ভালো ছিলাম, কিন্তু তারপরে আবার কাজ হয় নাই আমাদের যথারীতি। এবং আমি 17th সেঞ্চুরির একটা মানে পেন্টিং দেখছি, যেটাতে এই ধরনের, এটা হচ্ছে ইনকিউবাস আর সাকিউবাস বলে দুটো ক্যারেক্টার আছে, একটা মেয়েদের ধরে একটা ছেলেদের ধরে। এটার একটা পেন্টিং, এবং হুবহু পেন্টিংটা ওই যে লোমশ। আচ্ছা টাইম আছে, আমি আরেকটা ছোট্ট, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড বিপু, এটা হচ্ছে এটা বেশ মানে কি ভয়ের এবং কমেডি, মানে সে এটা হচ্ছে FOF কাহিনী, ফ্রেন্ড অফ ফ্রেন্ড। মানে সে গেছে একদম, তার ফ্রেন্ড বলছেন যে তার নানির সাথে দেখা করতে নিয়ে যাবে। তার কারণ কি, তার নানি জিন। আমি এই এতদিন শুনছি নানি জিনে আসর থাকে, এই থাকে নানি জিন মানে কি। তারপরে সে গেছে এবং আমার মানে কি নিউটনের খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি চিনবা, মানে ভালো গিটারিস্ট ওখানে আছে। তো গেলে দেখতেছে যে উঠানে ওইখানে একটা কুড়ে ঘরের মতো আলাদা বানানো, সেখানে তার নানি মাঝে মধ্যে বসে। সেই নানি জিন নানি সবার সাথে কথা বলে না। তো একটা শাড়ি, বাসের একটা দেওয়া আছে, তার পাশ থেকে একটা শাড়ি দেওয়া, ওই পাশে কেউ নাই। তারপরে ওরা ঘরে কিছুক্ষণ বললো যে এখানে বয়, ওরা বসলো। বসার পরে ওরা টের পাচ্ছে কি শাড়ির ওই পাশে একটা এক্সিস্টেন্স। তারপরে এখন বলতেছে, ওর ফ্রেন্ড বলতেছে তুই হাত দিবি। হাত, ওই আমি স্বপ্নে যেরকম দেখি, ওই সাকিউবাসের পেন্টিং আমি যেরকম দেখছি, গায়ের লোমস একটু জিনিস থাকে, ওর এক্সপেন্সিভ। ওই শাড়ির উপর থেকে হাত দিলে বলছে যে একটু লোমস, জিনিসটা খুব লোমস। এবং তারপরে তার এক্সপিরিয়েন্স খুব ভয়ের, এবং ওই ফ্রেন্ডটাকে যেটা জানাইছে, মানে এখানে জিনিসটা একটু হালকা কমেডি, মানে ভয়ের এবং কমেডি। ওই মহিলার ছেলে আছে, সে জার্মানিতে ডাক্তার। এবং আমার ওই ফ্রেন্ডটার যে ও এমন চামবাজ, ও বলছে কি ওরা না একটা ডাক্তার, মনে পড়ছে ওরা একটা ওষুধ আনার কথা, সেটা মানে কি এখানে পাওয়া যায় না, ওরা জার্মানির ওষুধ। বলছে কি আমার একটু আয়না দিতে ধরবি, এবং সেই ওষুধ পর দিন চলে আসছে। এটা কি সত্যি, মানে এটা এবারে জার্মানি থেকে সেই ওষুধটা চলে এসেছে বাংলাদেশে পরের দিন? হ্যাঁ, তার মানে কি জার্মানিতে একজন জিন ডক্টর আছে, মানে কি বুঝতে পারছি, মানে মা যদি জিন হয় তাহলে ছেলে এরকম। আমার কাছে মানে কি, কিন্তু ব্যাপারটা তো প্রমাণিত, মানে ব্যাপারটা প্রমাণিত এই জন্য বলতেছি যে ও এক্সিস্টেন্সটা টের পাইছে হাত দিয়া। না, তার থেকে বড় কথা যে ওষুধটা একদিনের মধ্যে জার্মানিতে এখানে চলে আসলো। তার মানে আমাদের এখানে তার মানে একজনের নানি যিনি জিন আছেন, এবং জার্মানিতে একজন ডাক্তার আছেন যিনি জিন। আমি জানি না যে জিন হলে আবার কি ওর মানুষ হলো, মানে দুইটা, মানে সাইন্টিফিক্যালি দুইটা স্পেসিসে মানে কি এটা হইতে পারে না। মানে সেটাই, মানে আমি ওই জন্যই মানে অনেক কিছুরই ব্যাখ্যা আসলে নাই। যাই হোক, আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি প্রায়। তো আমরা সাকিব ভাইয়ের গল্প দিয়ে আজকে আসলে শেষ করতে চাই। সাকিব ভাই কি বলেন? হ্যাঁ বলি। হ্যাঁ, ওকে। গল্পটা হচ্ছে একটা ভোটিস্ট কেস বেসিক্যালি, যেটা আমরা ইনভেস্টিগেট করবো ইন দ্য নিয়ার ফিউচার। ওকে। আমরা যে ঘটনাটা শুনেছি সেটা হচ্ছে যে অনেক আগের ঘটনা। এরকম অনেক স্টোরি আমরা হয়তো অনেকে শুনেছি, অনেক হয়তো শুনিনি। আচ্ছা, স্পেসিফিক কিছু কারণে আমরা এখানে যাব। একটা লোক, সে বাড়ি ফিরছিল ঢাকা থেকে, তো অনেকদিন আগের কথা। তো তখন তার, এটা হচ্ছে ওই সিলেট হবিগঞ্জ ওই এলাকার আর কি। ওকে। তো হবিগঞ্জ সম্বন্ধে যারা বেশি জানে না, সেটা হচ্ছে যে হবিগঞ্জ এই বর্ষার সিজনে অনেক ডুবে যায়। এবং হবিগঞ্জে যদি কেউ যায় তাহলে দেখবে গ্রামের দিকে একটু ঢুকলেই, হবিগঞ্জের শহরটা খুব ছোট, আচ্ছা একটু গেলেই গ্রাম। তো গ্রামগুলা অনেক দূরে দূরে, আর ছোট ছোট ক্লাম্পসে,
ওকে। আর ক্লাম্প গুলো সব একটু উঁচা জায়গায়, আচ্ছা বুঝছো, মানে ঢেউ খাওয়ানোর মতো একদম। নিচে মানে খালি জায়গাগুলো হচ্ছে ঢেউয়ের নিচের পাটটা, আর ঢেউর উপরের পাটটা একটা ছোট গ্রাম। আচ্ছা এরকম আর কি, বুঝতে পারছি। মানে বেসিক্যালি ফ্লাড যেখানে একটু কম হয় ওখানে গ্রামটা হয়। আচ্ছা তো এরকম একটা সিচুয়েশন। তো এনিওয়ে, তো ও নৌকা টোকা করে যাচ্ছিল, দিয়ে ঘাটে টাটে নামছে, তো রাত হয়ে গেছে। আগে যেটা ছিল যে বাড়িটারি যেতে অনেক কষ্ট করতে হতো লোকজনদের, রাত হয়ে গেছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা তো সে তখন ওর তো অবস্থা টাইট, ভিজে টিজে একদম একাকার, কোথাও কাউকে দেখছে না, কোনো আলোবাতি নেই, তখন ইলেকট্রিসিটি তো ছিল না ওইসব দিকে, এবং ঘুটঘুটে অন্ধকার। তো সে একটু ভয় পাচ্ছে, আবার ঠান্ডায় ভিজতেছে, মানে যাবতীয় বাজে অবস্থা। তো হঠাৎ সে তখন রাতের বেলা চাঁদের আলো যতটুকু ছিল ওখানে দেখে যে দূরে একটা ছোট্ট মসজিদ দেখতে পাচ্ছে। আচ্ছা তো মসজিদ থেকে তো আচ্ছা ফাইন, একটা শেল্টার পাওয়া গেল। সে দূর দিয়ে মসজিদে যায়, তো মসজিদে গিয়ে এসে, আর গ্রামের মসজিদগুলো ছোট হয়, ছোট ছোট মসজিদ থাকে আর কি। তো ওখানে গিয়ে হি টুক শেল্টার, শেল্টার নিল। শেল্টার নিয়ে সে ওই কাপড় টাপড় যা পারলো চেঞ্জ শেষ করলো, সাথে কাপড় টাপড় ছিল, চেঞ্জ শেষ করে সে সাফ টাফ করে সে বসে থাকলো, বসতে বসতে ঘুমায় গেল। আচ্ছা ঘুমায় গেছে, ভাবছে এখানে মানে ঝড়, তখন অনেক রাত আর কি, মানে 11টা-12টা হবে, whatever। ভাবছে যে রাতটা এখানেই সেরে দিই, এখন আর এত রাতে বেরোবো না। তো ঘুমায় গেছে। তো ঘুমের মধ্যে হঠাৎ ফিল করা শুরু করছে যে ওর অনেক গরম লাগতেছে ঘুমের মধ্যে। হ্যাঁ, আচ্ছা এরা কিন্তু ঝড় হচ্ছিল, আর ঝড় হলে কিন্তু ওই বৃষ্টি বাতাস ঠান্ডা হয়ে যায়, পুরো রাতের বেলা, এবং চারিদিকে যেহেতু পানি আরো ঠান্ডা হয়ে যাওয়ার ঠান্ডা হয়। তো ওর গরম, বেশ গরম লাগা শুরু করলো, অস্বস্তিকর গরম লাগা শুরু করছে। ওকে। তখন হঠাৎ তার মানে গরমে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হি স সামথিং ভেরি স্ট্রেঞ্জ। কিরকম? সেটা হচ্ছে যে সে দেখে যে ওই মসজিদটা ইজ ফুল অফ পিপল। মসজিদটা? হ্যাঁ, মসজিদটা ইজ ফুল অফ পিপল। সবাই সাদা পাঞ্জাবি, এটা সবাই একই কথা বলে। ও বলছে যে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এই সেই, পাগড়ি টাগড়ি টুপি টুপি পরা, খুব ধবধবা সুন্দর দাড়িওয়ালা লোকজন। এভরিবডি ইজ প্রেইং। সবাই, হ্যাঁ, সবাই দোয়া করছে বা সবাই নামাজ পড়ছে। হ্যাঁ, সবাই দোয়া করছে, নামাজ পড়ছে, জিকির পড়ছে, এবং সে এটা দেখে একটু ইয়ে হয়ে গেল যে কি ব্যাপার, এত রাতে এখানে তো লোক কেন। তো সে তখন, সবাই তো নামাজ রোজা পড়ছে, মানে কালাম মানে দুধ পড়ছে, সে কথা বলার সাহস পাচ্ছে না, মানে আসলে ডিস্টার্ব করে কি ভাই নামাজ পড়ছে, মসজিদই তো নামাজ পড়লো, কোথায় নামাজ পড়ছে। সেটাই। সে ভাবলো আচ্ছা এত লোক নামাজ পড়ছে এত রাতে, হ্যাঁ এত রাতে আমি একটু পড়ি। আচ্ছা, কারণ কেমন লাগে সবাই পড়তেছে, আমি এখানে বসে আছি। সেও খুব ইন্সপায়ার্ড হয়ে সে নামাজ টামাজ পড়া শুরু করলো আর কি। নামাজ পড়ছে। এট ওয়ান পয়েন্ট সে সেজদা দিয়ে উঠে দেখে কেউ নাই। এইটুকু সময়ের মধ্যে সবাই উঠাও। হ্যাঁ, ও সেজদা দিল, উঠলো, উঠে দেখে কেউ নাই। আচ্ছা, কেউ নাই। তো সে তখন ঘাবড়ে গেল, কি ব্যাপার, ধাম করে স্বপ্ন নাকি, তখন সে একদম কনফিউজ আর কি, স্বপ্ন দেখলাম। আচ্ছা, দেন সে একটা শব্দ শুনছে, কি জানি ঢুকতেছে মসজিদে। আচ্ছা, মসজিদে তখন একজন ঢুকছে, ঢুকে ওকে দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে বাইরে পালা গেছে। মানে তখন হচ্ছে যে যিনি মানে সেই মসজিদে আশ্রয় নিয়েছিলেন তাকে দেখে। হ্যাঁ, তাকে দেখে সে মানে যে লোকটা ঢুকছিল বিশাল এক চিৎকার দিয়ে দৌড়। আচ্ছা, তখন সে তো সে কমপ্লিটলি কনফিউজ, হোয়াট দ্য হেল ইজ গোইং অন। তখন সে কি করবে, আর একটু ওয়েটেড করলো। তো তারপরে তখন ফজর টাইম হয়ে গেছিল বেসিক্যালি। ওকে, তো একটু পরে এই আধা ঘন্টা 1 ঘন্টা পর পুরো আলো হয়ে গেছে। আলো হওয়ার সাথে তো ওই লোকটা ফেরত আসছে। আচ্ছা, লোকটা ফেরত আসছে যে তখন বলছে কি ব্যাপার, তখন সে বেরোচ্ছে, তার সাহস কি ব্যাপার, আমাকে দেখে এভাবে পালালেন কেন। তখন বেসিক্যালি তখন সে ওকে অনেক এক্সপ্লেন করছে। স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। স্টোরিটা হচ্ছে যে ওই মসজিদটাকে ওরা বলে জিনের মসজিদ। আচ্ছা, ওকে, ওটা জিনের মসজিদ বলা হয়। আচ্ছা, অ্যাপারেন্টলি দিস ওয়াজ বিল্ট ডিউরিং হযরত শাহজালালের টাইম। ওকে, মানে শাহজালাল যখন সিলেট কনকর করছিলেন, ওই দিক দিয়ে ঢুকছিলেন, ওনার 2টা আর্মি ছিল। আচ্ছা, ওয়ান ওয়াজ দ্য নর্মাল আর্মি, আর একটা ছিল দ্য আনসিন আর্মি। ওকে, এটা একটা টার্মও আছে, টার্মটা আমি ঠিক জানি না। আচ্ছা, ট্রান্সলেট করলে এটা টার্মটা হচ্ছে আনসিন আর্মি। আনসিন আর্মি। ওকে, ওই আনসিন আর্মির একটা রিকোয়েস্ট ছিল টু হযরত শাহজালাল যে উই নিড আ প্লেস টু প্রে। এন্ড সেই মানুষ সেই অ্যাপারেন্টলি এগুলো সত্যি মিথ্যা আমি জানি না। না, ঠিক আছে, সেটা ঠিক আছে। তখন হযরত শাহজালাল অ্যাপারেন্টলি ওই একটা ওই মসজিদ বানিয়ে দিয়েছিল যেখানে দিনের বেলা পিপল ক্যান প্রে, রাতে ওখানে কেউ যায় না। ঠিক আছে, রাতে ওই জিনরা নিয়ে গিয়ে নাকি ওখানে তারা তখন প্রে করে। হ্যাঁ, তারা প্রে করে। এবং ওই ভদ্রলোক রাতে ছিল,
তো জিনরা ওখানে গিয়ে হি স জিনরা প্রে করতেছিল। ওকে, জিনরা চলে গেছিল দেখে শুভে সাদিকের সময় হয়ে গেছিল দেখে জিনরা চলে গেছে। আর ওই মজ্জেম যে আসছিল সে এসে ভাবছে উইল একটা জিন, একজন থেকে গেছে, because he didn't expect to see anyone there. রাইট। So this is one story আর কি। না, এটা আমরা ওখানে যাব বিকজ এই মসজিদে আরো অনেক স্টোরি আছে যেগুলো আজকে আমি শেয়ার করবো না, আমরা সেগুলো জানতে পারবো। বাট এই মসজিদটা অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে, বাট আজকে একটা বললাম আর কি। না, আমার কাছে অনেক ইন্টারেস্টিং, এবং আপনাদের খুব দ্রুত আমার মনে হয় সেখানে মুভ যাওয়া উচিত, না অ্যাবসলিউটলি গিয়ে দেখা উচিত যে কি অবস্থা। আর কোনো গল্প কি আজকে আছে? আমরা মানে এখনো কিছুক্ষণ মনে হয় বলতে পারবো যদি চাই, মানে যদি সেরকম কোনো কিছু থেকে থাকে। আই এম ফিনিশড, আর কি বলবো বলো। তাহলে আমি একটা বলতে চাই সাকিবের মসজিদ এক্সপিরিয়েন্স সাথে মিল রেখে, সেটা হচ্ছে যে অনেক আগে আমার নানা যখন জীবিত ছিলেন, তো উনার একটা শখ ছিল যে এরকম সুপার ন্যাচারাল খুঁজে বেড়াতেন। অফিসের পরে উনি আর আমার আরেক নানার হাজবেন্ড, মানে দুই নানা মিলে ওনারা গাড়ি নিয়ে খুঁজে বেড়াতেন। তো উনাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল হাইকোর্ট মাজারে মসজিদে, সেম এক্সপিরিয়েন্স দ্যাট সাকিব জাস্ট টোল্ড আস। উনাদেরকে বলা হয়েছিল রাত 9টার পরে আপনারা কি মসজিদে আসবেন না, 9টার পরে আপনারা চলে যাবেন। এবং 9টার পর মানুষজন এসে নামাজ পড়ে সবাই চলে গেছে, এন্ড মুয়াজ্জিম বা যেই থাকে খতিব সে মসজিদটা তালা মেরে গেছে। তো আমার নানার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে 1-2 ঘন্টা পরে তারা শুনতেছে যে জিকিরের আওয়াজ, এবং তারা মসজিদের কাছে গেছে, গিয়ে দেখতেছে জানলা দিয়ে যে ভিতরে অন্ধকার, বাইরে থেকে আলো আসতেছে, ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই, কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে যে শয়ে মানুষ বসে জিকির করতেছে, গুম গুম করে একটা আওয়াজ। তোনারা বেশ অবাক হয়ে গেছে ভিতর থেকে কে জিকির করতেছে। এবং একটু পরে একটা লোক আসছে ওনাদের কাছে, এসে আমার নানার পিঠে হাত রাখছে, তাকে শোনার দিকে, তাকে বলছে তোমরা চলে যাও এখান থেকে। এবং ওনার সঙ্গে সঙ্গে চলে গেছে। এবং চলে যাওয়ার সময় গল্পটা কিন্তু বেশ সিমিলার কিন্তু। এবং চলে যাওয়ার সময় আমার যে আরেক নানা ছিলেন উনি লোকটার দিকে তাকাইছেন, ওনাকে সালাম দিচ্ছেন, ওনার পায়ের দিকে তাকাইছেন এবং দেখছেন উনি মাটি থেকে একটু উপর উঠানে দাঁড়ানো, মাটি মানে ওনার পা মাটি টাচ করতে সামনে হতে পারে মানে। এবং বয়স্ক লোক, সাদা আলকেল্লা পড়া। ওকে, আমরা শেষ করবো শোটা। লাস্টে আরেকটা কথা সাগর, আপনার কাছে, আপনি যেহেতু বারবার করে দেখেন, আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে কোনোদিন কখনো কোনো সময় একদম চোখের সামনে কিছু দেখেছেন কিনা? একদম চোখের সামনে যেগুলি দেখছি আসলে সেগুলি মানে কি আমি ঠিক পুরোপুরি সুস্থ অবস্থায় দেখছি কিনা মানে কি সেজন্যই এগুলি ব্যাপারগুলো ম্যাক্সিমামই হয় আমার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এবং বাসায় আমার রুমটায় থাকলে। এমনি রুমের বাইরে গেলে একটাও হয়েছে, সেটা আমাদের এলাকাটা মিরপুরের যে এলাকায় আমি মানে কি জন্ম এবং থাকা, ওই এলাকাটা আসলে 15 বছর আগে ওই এলাকাটা ছিল একদম ফাঁকা, এখন একদম কোটি কোটি মানুষ। কিন্তু ওইখানে আমি একবার স্কুল থেকে ফেরার সময় দুপুরবেলা, একদম দুপুরবেলা একটা গলি, মানে গলিটা চওড়া হবে 3.5 ফুট 4 ফুট এরকম, ওইগুলি দিয়ে আসা যাওয়া করতাম, ফাঁকা ছিল। আমি ভয় পাইছিলাম অন্য কারণে, একটা উড়ন্ত কিছু আমাকে ধাওয়া করতে আনছিল আর কি, একদম ওইগুলির মাথা থেকে বাসা পর্যন্ত দিনের বেলা, এবং কি আমি কিছু দেখতেছি না, কিন্তু কি আমি একটা মানে কি একটা উত্তাপ এবং একটা ডানার ঝটপট টাইপের কিছু, কিন্তু কিছুই দেখতে পারতেছি না। আচ্ছা, এটা আমার মানে কি ব্রেনের মধ্যে হতে পারে, আমি আমার পিঠের দিকে এটার অস্তিত্ব টের পাচ্ছি। এবং আমার মানে কি সে যে আমার সাথে দৌড়ায় পারবে না এমন তো না, কিন্তু কি জাস্ট মানে তাড়া করে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা স্পিরিচুয়াল, ঠিক না আমি সব গল্প, একটা মানে কি এটা শোনা ঘটনা এবং আমাদের সব পরিচিত একটা ইভেন্ট নিয়ে ঘটনা, সেটা হচ্ছে আমাদের চারুকলা ইনস্টিটিউট, সবাই যারা গেছেন ভিতরে দেখছেন যে ভিতরে একটা পন্ড আছে যেটা পানি নেই, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। চারুকলা ঠিক এই সাইডটাতে মানে পূর্ব সাইডটাতে একটা রুম, ফিল্ম মেকিং এর ভবন যেগুলি, ওখানে একটা রুম সবসময় তালা দেওয়া থাকে। আমার একবার সৌভাগ্য হচ্ছে ভিডিওটাকে দেওয়া। ওইখানে একটা পুরাতন আমলের কবর আছে, যে কবরটা মানে লক থাকে সবসময়, এবং একজন কি জানি একটা মাজার লেখা আর কি, ওটা জয়নুল আবেদিনই লক করে দিয়ে গেছে। যেখানে কবরটার চারদিকে শেকল ছিল। তো আমাদের চারুকলার সিরামিক মৃৎশিল্প বিভাগের একজন টিচার, উনি মানে কি এখন কেউ এগুলি করে না, এগুলি কুসংস্কার, এগুলি করা যাবে না বলে ওই শিকলগুলি সবাই পন্ডে আগে একটু হলেও পানি থাকতো। আচ্ছা, তারপর ওই শিকলগুলি পন্ডের ভিতরে, ওই বড় পন্ডটার ভিতরে ফেলে দিয়েছিল। এরপর থেকে মানে কি যে এটা লিজেন্ড, যেটা যে এরপর থেকে পন্ডটাতে আসলে কখনো পানি হয় না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বছর 20 আগে ওইখানে পন্ডের পাশে যে একটা শিরিষ গাছ আছে, ওইখানে একটা ছাত্রী আত্মহত্যা করছিল। এবং 96-এ আমরা যখন ভর্তি কোচিং করি তখন ঠিক ওই সিরামিক্স ভবনের পিছনে একটা মার্ডার হয়েছিল, সেটা নিয়ে মানে কি একদম চোখ টোক তোলা ছাড়া, মানে কি একদম মোরব্বা বানানো টাইপের, একদম ছুরি দিয়ে কাঁচানো। ওইখানে
তো ওইখানে তুমি আসিফ ভাই ওইখানে একবার যেখানে মার্ডার হয় ওইখানে আমরা একবার প্ল্যান সেট করার করার চেষ্টা করছি, আমি কিন্তু সাকসেসফুল হয়নি। রাইট, মানে সবগুলো গল্প আজকে আমরা শেষ করেছি আপাতত। এখন আমরা মনে হয় যে শোটা শেষ করতে হবে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, অনেকে হয়তো অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমার সাথে আছেন। আর কেউ কিছু বলবেন কি? হ্যাঁ ভাই। আমি জাস্ট বলতে চাই যে সুমন ভাই গোস্ট হান্টার্স এর সাথে খুবই সফল একটা এক্সপিডিশনে গিয়েছিল। আচ্ছা, গোস্ট হান্টার্স যারা চিনেন না, গোস্ট হান্টার্স হচ্ছে অরিজিনাল টিম যারা এই বিভিন্ন হন্টেড প্লেসে কে ইনভেস্টিগেশন করে, ভেরি ওয়েল নোন। সো ওদের সাথে উই হ্যাভ মেড এ লিয়েজো। আচ্ছা, এবং ওদের সাথে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা হোপফুলি নেক্সট শোতে সুমন ভাই নিজে এসে আমরা সেটার জন্য ওয়েট করছি, এবং আমরা সেই শোটার জন্য মানে কি বলবো যে খুব অধীর আগ্রহে আছি যে সেইখান থেকে কি ঘটনাগুলো তিনি জেনে আসেন। তো আমরা কি শেষ করবো তাহলে? শেষ করি, আর সবাইকে আমরা শুভেচ্ছা। ঈদের দিন তো আমরা এখানে থাকবো না, সেটাই আমার মনে হয় যে সবার পক্ষ থেকে সবাই ঈদ মোবারক একটু আমার পক্ষ থেকেও, এবং ঈদ মোবারক। কারণ ঈদের আগে হোপফুলি এটাই কি বলবো যে যদি শুক্রবারে হয়ে যায় ঈদটা তাহলে সকালবেলায়, সুতরাং এটা হয়তো শেষ ঈদের আগে শেষ শো। সো ভূত এফএম সবাইকে সবার কতটুকু ভালো লাগছে বা কি লাগছে এটা আপনি আমাদের যে রেডিও ফুর্তি যে ফেসবুকে যে রেডিও ফুর্তির গ্রুপ আছে সেটাতে আপনি জানাতে পারেন। আর এছাড়াও SMS করতে থাকুন আমাদেরকে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে আপনার অভিজ্ঞতার কথা, এবং আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার। আর ডেফিনেটলি আপনি যে SMS গুলো পাঠাবেন সেই SMS গুলো আমরা খুব গুরুত্বের সাথে নিচ্ছি, এবং আমরা সেগুলো সবকিছু রেখে দিচ্ছি। আপনারা দেখলেন যে গত ভূত এফএম এর যে সমস্ত SMS গুলো আমরা পড়তে পারিনি বা যাদেরকে ফোন দিতে পারিনি, চেয়েছিলাম ফোন দিতে সময় হবে দিতে পারিনি, তাদের সাথে আমরা আজকে কথা বলেছি। তো যাই হোক না কেন, স্পিরিচুয়াল অনেক ব্যাপার স্যাপার আছে, চারপাশ ব্যাপার, তারপরেও সবকিছুর মধ্যেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সাহসী হবেন যাতে ভূত এফএম শুনতে পারেন। সবাইকে ধন্যবাদ। আর শেষ করতে যেতে যেতে আমরা একটা গান প্লে করবো ইনফ্যাক্ট, এবং সেই গানটা হচ্ছে ডিওর একটা গান। হ্যাঁ, ডেফিনেটলি ডিওর সেই গানটা প্লে করবো আমরা। চলুন শুনে আসি আমরা। ওকে। করছিলাম আমরা, এবং ভূতের মাঝখানে ব্যাপারটা খুব অদ্ভুত হলো। মানে আমি যে গানটা দিলাম সেই গানটা অটোমেটিক স্কিপ করে আরেকটা গান বাজতে শুরু করলো, এবং তারপরে আবার ডিওর গানটা ফিরে আসছে। সো চেক ইট আউট অ্যান্ড গুড নাইট।